নমস্কার। সমাসের এই পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই পর্বে আমরা শিখব তৎপুরুষ সমাস। তার আগে বলে রাখি, যারা এর আগের পর্বগুলো দেখোনি তারা দেখে আসো। আর আজ তো আমার কথা রাখার পালা। আমি বলেইছিলাম যে প্রতি বুধবার তোমাদের একটা করে ক্লাস আসবে, আর সেই কথার মান রাখার জন্য আজকে আমার এই পর্ব। তো আমরা আজ শুরু করছি তৎপুরুষ সমাস। আর এই ক্লাসে আমাদের তৎপুরুষ সমাস আমরা শেষ করে দেব। তো চলো শুরু করি। তার আগে বলে রাখি তোমাদের, যাদের যেখানেই বুঝতে অসুবিধা হবে তারা আমায় পার্সোনাল মেসেজ করার আগে হোয়াটসঅ্যাপে এই কমেন্ট বক্সে লিখে রাখো। কমেন্ট বক্সে লিখে রাখলে তোমার সঙ্গে আরও যারা কমেন্ট পড়বে সকলেই জানতে পারবে, শুধু তুমি একা নয়। ধরো তুমি একটা কিছু বুঝতে পারলে না, তুমি সেটা কমেন্ট করলে, সেটা যেমন তুমি জানতে পারলে, তেমন ওই কমেন্টের প্রশ্নটা আরও যাদের রয়েছে কিন্তু তারা আমাকে বলতে পারছে না, তারা ওই কমেন্টেই উত্তরটা জেনে নিতে পারবে। তাই আমি তোমাদের বলছি, আমার হোয়াটসঅ্যাপে পার্সোনাল মেসেজ তোমরা করো, আমি করতে না বলবো না, তবে কমেন্ট করো যাতে সবার সুবিধা হয়। আমরা তো শিক্ষার্থী না, আর একে অপরের পরিপূরক হয়ে ওঠাই একজন সহপাঠীর কর্তব্য। সেই হিসেবে আমি বলবো তোমরা প্রত্যেকে কমেন্টে নিজের প্রশ্নটা করো। তো চলো শুরু করি। যে সমাসে পূর্বপদটি পরপদের কোনো কারক বোঝায় এবং পূর্বপদের বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গের কোনো লোভ হয় না এবং পরপদের অর্থ প্রধান হয়, তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন রথকে দেখা, রথ দেখা। তো চলো বিষয়টা বুঝে নিই। যে সমাসে, সমাসটাকে বলে তোমরা বুঝেছ, সেই অনুযায়ী যে সমাসে পূর্বপদটি মানে মূল যে দুটো পদ, তাদের একটাকে বলা হয় পূর্বপদ, একটাকে বলা হয় পরপদ। মানে ব্যাস বাক্যের যে দুটো পদ মূল, তাদের মধ্যে প্রথমটাকে বলা হয় পূর্বপদ এবং শেষেরটাকে বলা হয় পরপদ। তাহলে যে সমাসে পূর্বপদটি পরপদের কোনো কারক বোঝায় এবং পূর্বপদের বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লোভ হয় এবং তার পরপদের অর্থ প্রধান হয়, তাকে তৎপুরুষ সমাস বলে। যারা কারক অকারক অধ্যায়টা ভালো করে বুঝেছ, তারা এই যে সমাসটা খুব ভালো করে বুঝতে পারবে। বুঝলে? কারণ এই যে সমাসটা রয়েছে এটা কারককে ঘিরেই। যেমন দেখো, রথকে দেখা, এখানে হয়ে গেল রথ দেখা। এই যে দেখাটা, এই যে দেখা পদটা রয়েছে, এটা হচ্ছে পরপদ, এটার অর্থই প্রাধান্য পাচ্ছে। রথ দেখা, আমরা দেখছি, দেখাটাই এখানে প্রধান, তাই জন্য ওটার অর্থই প্রধান রূপে প্রতীয়মান হচ্ছে, মানে একটা সত্য মিলে গেল। আর দেখো আগেরটা মানে রথ কে, এটা একটা কারক হলো তাহলে। আর কেটা হচ্ছে যে এই যে কে, কয়কার কে, এটা হচ্ছে একটা বিভক্তি, যেটা আমাদের সমাসবদ্ধ পদে লুপ্ত হয়ে গেছে। তাই পুরো যে সংজ্ঞার শর্ত রয়েছে সেটাকে মেনে এটা একটা তৎপুরুষ সমাসের উদাহরণ। রথকে দেখা থেকে রথ দেখা। আরও হতে পারে জল, আরও হতে পারে যেমন জল থেকে আতঙ্ক, জলাতঙ্ক। এই যে জলাতঙ্ক রোগ, জল থেকে আতঙ্ক, জলাতঙ্ক, এটাও হচ্ছে একটা শর্ত মেনে তৎপুরুষ সমাস। আর শর্ত মানলেই তো সমাস হয় নাকি? ব্যাকরণ তো নিয়ম অনুযায়ী হয় সব সময়, যেহেতু এখানেও নিয়ম মানছে,
তাই এটাও ব্যাকরণ। ব্যাকরণের ক্ষেত্রে আমরা গণিতের মতোই সূত্র এবং শর্ত ধরেই কাজ করি। তারপরে চলো এগিয়ে যাই আমরা। ওপরের দুটি উদাহরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমটিতে কে, যেমনটা আমি বললাম এখানে কে বিভক্তি লোপ পেয়েছে, এবং দ্বিতীয়টিতে থেকে। আচ্ছা হ্যাঁ, এখানে থেকে এটা হচ্ছে অনুসর্গ, তোমরা তো জানো, পড়েছো তোমরা। থেকেটা একটা অনুসর্গ, দ্বিতীয়তে থেকে এবং প্রথমটাতে কে লোপ পেয়েছে এবং পরপদের অর্থ প্রতীয়মান হয়েছে, প্রধান রূপে প্রতীয়মান হয়েছে। তাই এটা একদম চোখ বন্ধ করে কি সমাস? আমাদের তৎপুরুষ সমাস। বোঝা গেল? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস চেনার উপায়: পূর্বপদের কারক বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ হবে, আর পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হবে। মানে যে দুটো নিয়ম, মানে এই দুটো পয়েন্ট তোমাকে এই সমাসের ক্ষেত্রে মনে রাখতে হবেই হবে। এক, পূর্বপদের কারকবাচক বিভক্তি এবং বিভক্তি স্থানীয় যে অনুসর্গ তা লোপ হবে। এটাও যেমন মনে রাখতে হবে, সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সর্বদাই পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হবে। ঠিক আছে, বোঝা গেল? এসো তারপরে, পূর্বপদের বিভক্তি ও অনুসর্গের লোপ অনুসারে আমরা তৎপুরুষ সমাসকে কারক ও অকারক সম্পর্ক অনুসারে 6 ভাগে ভাগ করতে পারি। মানে যেমন আমরা কারককে ভাগ করে দেই, সেই রকমভাবে এটা যেহেতু কারক কেন্দ্রিক সমাস, তাই এরও ভাগ রয়েছে 6টা। সেগুলো কি কি? খুবই সহজ: কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ। বোঝা গেল? এই যে 6 ভাগে ভাগ করা হয়েছে আমাদের তৎপুরুষ সমাসকে। আর এই দুটো পয়েন্ট তোমরা একটু নোট করে নিতে পারো বা একদম আশ্বস্ত করে নিতে পারো স্ক্রিনে দেখেই। বুঝলে? তারপরে চলো নিচে তৎপুরুষ সমাসের ভাগগুলি নিয়ে আলোচনা করা হলো, মানে আমরা এক্ষুনি করবো আর কি। তো চলো, কর্ম তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদে আমি শুধু করণ বলে ফেলছি, একদম সরি। তোমাদের সকলের কাছে একটা কথা বলি, আমার কিছু কিছু জায়গায় কথা জড়িয়ে যায়, আমি জানি, উচ্চারণও ভুল হয়ে যায়, এটা আমার একটু সমস্যা হয় আমি জানি। তাই তোমরা যদি কোথাও মানে বুঝতে পারো যে আমার বলা ভুল হচ্ছে, সেক্ষেত্রে আমাকে আমার দোষটা মানে আমার যে কোনো ভুল তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে, আর পরের বারে আমি সেই ভুলটা আর করবো না। তো চলো আমরা যেখানে ছিলাম, কর্ম তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের কর্মবিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থই প্রধান হয় তাকে কর্ম তৎপুরুষ বলে। মানে কি বলল? এখানে বলল যে পূর্বপদটাকে তোমাদেরকে চিনতে হবে যে ওটা আমি করণই বলছি, মানে ওটা কর্মকারক হচ্ছে কি না। কর্মকারক যদি হয় তাহলেই ওটা কর্ম তৎপুরুষ হয়ে যাবে। যেমন চুলকে চেরা, চুল চেরা। এখানে একটা তোমাদের কি বলবো, একটা ট্রিক্স বলে রাখি যে কর্মকারকের ক্ষেত্রে সবসময় বিভক্তি বেশিরভাগ ক্ষেত্রে কে হয়। তাই যদি তোমরা যদি দেখো যে কে বিভক্তি আসছে, তো সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে ওটা কর্ম তৎপুরুষ হবে। এটা একটা ট্রিক্স ধরে নেওয়া যে কর্ম তৎপুরুষ কোনটা হবে। যেমন এই উদাহরণগুলো তোমরা দেখো, দেশকে উদ্ধার, দেশোদ্ধার হলো, ধর্মকে পালন, ধর্ম পালন। বুঝতে পারলে?
জিনিসটা তারা আরেকবার দেখে নাও, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে কর্মবিভক্তি মানে কর্মকারকের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থই প্রধান হয় তাকে কর্ম তৎপুরুষ বলে। মানে সংজ্ঞার সঙ্গে সেখানে মানে মূল তৎপুরুষ সমাসের সংজ্ঞাতে কি ছিল, ছিল যে পূর্বপদে এখানে হচ্ছে যে ছিল বিভক্তি স্থানীয় বা বিভক্তি স্থানীয় অনুসর্গ বা বিভক্তি লোপ পায়, ওই জায়গায় শুধু হবে কর্মকারকের বিভক্তি লোপ পায়, যেটা কি, যেটা হলো কে বিভক্তি। তো বুঝতে পারলে, আর উদাহরণ তোমরা এইগুলোই দেখে রাখো আর ট্রিক্সটাও মনে রেখো। তো এবার চলে আসো করণ তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদে করণ মানে শুধু সেখানে ছিল কর্ম, এখানে হবে করণ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের করণ বিভক্তি বা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় করণ তৎপুরুষ। যেমন অশ্রুতে ভরা, অশ্রু ভরা। জবাই রাঙা, জবা রাঙা। মেঘ দ্বারা আচ্ছন্ন, মেঘাচ্ছন্ন। ছায়া দ্বারা শীতল, ছায়া শীতল। আর এখানেও ট্রিক্স দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ যে করণ কারকের ক্ষেত্রে এ অন্ত্যেষ্ট অ তে এই বিভক্তিগুলো হয় এবং অনুসর্গ কি থাকে, দ্বারা, দিয়া, কর্তৃক। এগুলো একটু দেখে রাখবে, এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে মানে প্রায় একদম 99% এগুলোই থাকে। তাই এগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই ট্রিক্স থেকেই তোমরা ধরে নিতে পারবে এটা কর্ম তৎপুরুষ না করণ তৎপুরুষ না নিমিত্ত তৎপুরুষ। বুঝতে পারলে? আরও যদি আমরা উদাহরণ দেখি, বৃষ্টি দ্বারা ধৌত, বৃষ্টি ধৌত। এখানে দ্বারা এই অনুসর্গটা রয়েছে, দেখতে পাচ্ছ। তারপর এখানে রয়েছে যুক্ত, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, যুক্ত, অনিষ্ট, বিশিষ্ট প্রভৃতি যুক্তার্থক পদ পরপদ হিসেবে ব্যবহৃত হলেও করণ তৎপুরুষ সমাস হয়। যেমন জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য। শ্রী দিয়ে যুক্ত, শ্রীযুক্ত। এটা তো আগের নিয়মগুলো, আগের শর্তের সঙ্গেও মিলে যাচ্ছে। সেছাড়াও এটাও একটা ব্যাকরণের শর্ত বলতে পারো বা ব্যতিক্রম নিয়মও বলতে পারো। তবে তোমরা চেষ্টা করবে আগের নিয়মের সঙ্গেই মিলিয়ে রাখার, কারণ দেখো এই ব্যতিক্রমগুলোও কিন্তু আগের নিয়মের সঙ্গেই মিলে যাচ্ছে। বুঝলে? ব্যাকরণের ক্ষেত্রেই আমরা এরকমটা দেখব যে ব্যতিক্রমেরও নিয়ম রয়েছে, মানে ব্যতিক্রমও এখানে নিয়ম মেনে চলে, যেহেতু আমাদের ভাষাই এই রকম। সংস্কৃত আর বাংলার এই যে ব্যাকরণ, এখানে ব্যতিক্রমগুলোও কোনো না কোনো নিয়ম মেনে চলে, তাই নিয়মের বাইরে যাওয়ার কোনোই কথা নয়। তাই তোমরা যদি একটু খেয়াল করে ব্যাকরণটা আশ্বস্ত করতে পারো, সেক্ষেত্রে মুখস্থ নয় কিন্তু, একদমই ব্যাকরণ কখনো মুখস্থ করা যাবে না, আশ্বস্ত করতে হবে। তাই তোমরা যদি ব্যাকরণকে আশ্বস্ত করে নিতে পারো নিজের মধ্যে, তাহলে যে ব্যাকরণ মানে যে ভাষার ব্যাকরণ তোমরা শিখতেছ সেই ভাষায় তোমাদের দখল এবং তোমাদের যে দক্ষতা তা বৃদ্ধি পাবে। তো চলো এরপরে আমরা যাই নিমিত্ত তৎপুরুষ সমাসে। মানে এখানেও একই, পূর্বপদে সেগুলোতে আমরা পড়ছিলাম কর্ম, করণ এইসব কারকের বিভক্তি লোপ পাচ্ছে। এখানে নিমিত্ত বিভক্তি বা উদ্দেশ্যবোধক কিংবা নিমিত্তার্থক অনুসর্গ লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রধান হবে। বুঝলে? কি হয়ে যাচ্ছে, হয় তাকে নিমিত্ত তৎপুরুষ সমাস বলে। চলো এখানেও আমরা একটু উদাহরণ দেখে নিই। যেমন ধরো সমাসবদ্ধ পদ শিশু সাহিত্য থেকে শিশুদের জন্য সাহিত্য, জন্য মানে নিমিত্ত বোঝাচ্ছে, সেই জন্য নিমিত্ত তৎপুরুষ সমাস। বোঝা গেল? এই সমাসকে, এই যে তৎপুরুষ সমাসকে সবাই কঠিন বলে মনে করে, তবে
কারক যাদের আগের ইউনিটে আশ্বস্ত হয়ে গেছে তাদের জন্য এটা একটা সহজ সমাস, বলতে পারো সব থেকে সহজ সমাস। তাই এই সমাসটা শুরু করার আগে আমি বলবো আরেকবার রিভিশন দিয়ে এসো কারকটা, তারপরে এই সমাসটা করতে বা প্র্যাকটিস করতে বা বুঝতে বসো, বা এই ভিডিওটা দেখার আগেও তোমরা কারকটা একবার মানে নিজেদের মগজের মধ্যেই বই দেখে বা নিজে থেকেই একটু রিভাইজ করে এসো। তো আরও যদি আমরা দেখি, আরাম কেদারা, আরামের জন্য কেদারা, জন্য রয়েছে, এই যে আগেরটাতেও জন্য ছিল, এটাতেও জন্য রয়েছে। এবারে একটা খুব ভালো জিনিস আমি তোমাদের বোঝাচ্ছি, যেটা হলো এই যে তীর্থযাত্রা, তীর্থ উদ্দেশ্যে যাত্রা, এটা অনেক বইয়েই থাকে। তোমরা এই জায়গাটাতে ভালো করে দেখো, দাঁড়াও আমি তোমাদের হাইলাইট করে এটা বোঝাচ্ছি, বুঝে নাও। এই যে তীর্থযাত্রা, তীর্থ উদ্দেশ্য যাত্রা, দেখো তীর্থ উদ্দেশ্য কেউ কি যাত্রা করে? তোমরা আমাকে বলো তো, এটা বইয়ে ভুল দেওয়া রয়েছে তাই আমি দাগিয়ে দিলাম, এটা ঠিক নয়, এটা নিমিত্ত কারক হচ্ছে না, এটা হবে, তোমরা জানো এটা হচ্ছে স্থানাধিকরণ, মানে অধিকরণ সমাসের অধিকরণ কারকের উদাহরণ। এটা কখনোই নিমিত্ত কারক নয়, এটা বইয়ে ভুল দেওয়া রয়েছে তোমাদের জানানোর জন্য। এটা একটা অনেকেই ভুল করে, এটা তোমরা দেখবে অনেক টিচারও এটা ভুল করে থাকে। এমনকি আমি যখন দশম শ্রেণীতে পড়তাম আমাদের বন্ধুদের মধ্যেও এটা নিয়ে ঝগড়া হয়ে গেছিলো। তবে আমি যাদের কাছে বাংলা পড়তাম, মানে আমার গৃহশিক্ষক আর আমার স্কুল শিক্ষক দুজনেই আমাকে এটা বলেছে যে এটা অধিকরণ কারকই হবে। আমিও জানতাম, আমি আমার নিজের যে আশ্বস্ত করা কারকের যে নিয়ম, সেখান থেকে আমি নিজেই বুঝেছিলাম যে এটা অধিকরণ কারকই হবে। কারণ দেখো, তীর্থ উদ্দেশ্য কেউ যাত্রা, পুণ্য উদ্দেশ্যে যাত্রা করছে, সে পুণ্য অর্জনের জন্য যাত্রা করছে কোথায়? তীর্থে। তীর্থে কোথায়? তীর্থ একটা যাত্রা, এই জন্য জগন্নাথ পুরী একটা তীর্থ, সেখানের যাত্রা করছে সে, তীর্থের উদ্দেশ্যে কখনোই নয়, সে পুণ্যের উদ্দেশ্যে যাচ্ছে। তাই এটা অনেকেই ভুল করে থাকে, কিন্তু তোমরা ভুল করবে না, কারণ তোমরা আমার কাছে শিখছো। এটা একটু মাথায় রেখো, এটা একটু ভুল। অন্য যেগুলো ভুল আমি তোমাদের এরকম বলেই রাখবো সবসময়, অন্যগুলো দেখে রাখো, অন্য উদাহরণগুলো, কিন্তু এটা তোমরা মাথায় রেখো। অন্যগুলো ঠিক, যেমন ধরো বিয়ে পাগল, বিয়ের জন্য পাগল, এটাও ঠিক, সবগুলোই ঠিক। আমি সবসময় বেঠিকগুলো তোমাদের সামনে এরকম উপস্থাপন করে দেব। এটা ভুল। কেন ভুল তোমাদের বুঝিয়ে দিলাম। তোমাদের সঙ্গেও যদি এইরকম তোমাদের কোনো বন্ধু এই দেখবে, এটাই কিন্তু ঘুরে ফিরে আসবে কোথাও না কোথাও থেকে তোমাদের, এটা একটা বিতর্কিত। তবে তোমরা সঠিকটা কিন্তু আমার কাছ থেকে জেনে নিলে, এটা কিন্তু ভুল দেওয়া রয়েছে বইয়ে। তোমরাও তোমাদের বিশ্বস্ত স্যারকে জিজ্ঞাসা করবে, তারাও বলবেন অধিকরণ কারক, কারণ এটা অধিকরণ কারকই হবে, এটা নিমিত্ত কারক কখনোই হবে না। কারণ তীর্থ উদ্দেশ্যে কেউ যাত্রা করে না, আমাদের বুঝতে হবে যে তীর্থ উদ্দেশ্যে যাত্রা হয় না কখনো, পুণ্য উদ্দেশ্যে, পুণ্য অর্জনের জন্য, পাপ ক্ষয় করে পুণ্য অর্জনের জন্য, বা যার কোনো পাপ নেই সে আরও বেশি বেশি পুণ্য করার জন্য তীর্থে যায়। তার মানে তীর্থ একটা জায়গা, তীর্থের উদ্দেশ্যে কোনো কিছু হচ্ছে না, পুণ্যের উদ্দেশ্যে হচ্ছে, বুঝলে? তো আসো, নিমিত্ত কারক তাহলে বোঝা গেল। এরপরে আসো অপাদান তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদে অপাদান বিভক্তি কিংবা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে অপাদান তৎপুরুষ বলে। যেমন আগের সংজ্ঞাগুলোর মতো, শুধু ওই বিভক্তির জায়গায় বা অনুসর্গের জায়গাটা পাল্টে যাবে আর কি, মানে বিভিন্ন কারকের বিভক্তি অনুসর্গগুলো ওখানে বসবে। যেমন ধরো আমরা দেখে নিই উদাহরণ,
সত্যভ্রষ্ট, সমাসবদ্ধ পদ সত্যভ্রষ্ট থেকে সত্য থেকে ভ্রষ্ট, এটা অপাদান হচ্ছে কারকের নিয়ম অনুযায়ী। আর যেহেতু সেখান থেকে সমাসবদ্ধ পদ সত্যভ্রষ্ট লুপ্ত হয়ে গেছে থেকে অনুসর্গটা, সেই জন্য এটা অপাদান কারকের সমাস, মানে অপাদান তৎপুরুষ সমাস। বোঝা গেল? এবার আসো অধিকরণ তৎপুরুষ সমাসে। অধিকরণ সমাসের সংজ্ঞাটা আগে দেখে নাও। যে তৎপুরুষ সমাসে বা যে সমাসে পূর্বপদে অধিকরণ কারকের বিভক্তি ও অনুসর্গের মধ্যে যে তৎপুরুষ সমাসে বা যে সমাসে পূর্বপদে অধিকরণ কারকের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকেই আমরা বলবো অধিকরণ তৎপুরুষ সমাস বা অধিকরণ কারকের সমাস, যেটা কি না অধিকরণ তৎপুরুষ সমাস। এখানে ট্রিক্স রয়েছে, দেখে নাও। এখানে কারকের বিভক্তিগুলো কি কি হয়? এ বা অ, এতেও হতে পারে, ও অনুসর্গ হয় মধ্যে ও ভেতরে। বোঝা গেল? এই ট্রিক্সগুলো মনে রেখো, তাহলে অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়। যেমন ধরো উদাহরণ দেখে নিই আমরা দুটো। কোনগুলো দিলে ভালো হয়? হ্যাঁ, কবি সম্রাট, কবিদের মধ্যে সম্রাট। দেখো এখানে মধ্যেটা হচ্ছে অধিকরণ তৎপুরুষের, মানে অধিকরণ, এই যে মধ্যে, এই মধ্যেটা হচ্ছে যে অধিকরণ কারকের অনুসর্গ, সেই জন্য এটা অধিকরণ তৎপুরুষ সমাস। আবার ধরো আরেকটা উদাহরণ দেখো, অকাল বার্ধক্য, অকালে বার্ধক্য। স্থান কাল পাত্র বোঝালে অধিকরণ কারক হয়, এখানে অকালে মানে কাল বোঝাচ্ছে, মানে সময় বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে এটা সময় ভিত্তিক অধিকরণ কারকের সমাস, অর্থাৎ অধিকরণ তৎপুরুষ সমাস। এবার ধরো এখানে দেখো, কিছু কিছু ক্ষেত্রে অধিকরণ তৎপুরুষ সমাসের পূর্বপদটির বিভক্তি লোপ পেয়ে পরপদটির পরনিপাত হয়। যেমন পূর্বে শ্রুত পূর্বশ্রুত, মানে এখানে কি হচ্ছে বলতো, শ্রুতটা পরে ছিল, মানে ব্যাসবাক্যে শ্রুত পরে ছিল, পূর্বে আগে ছিল, কিন্তু যেই সেটা সমাসবদ্ধ হয়ে গেল, শ্রুত আগে চলে এসেছে, পূর্ব পরে চলে গেছে, মানে এটা আমাদের উচ্চারণের ভিত্তি অনুযায়ী হয়ে গেছে। আর এই শব্দগুলো, মানে এই যে সমাসবদ্ধ এই পদগুলো, এইভাবেই বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে। তাই তোমরা তো আর এটা পূর্বশ্রুত এইরকম নতুন আর পদ বানাতে পারবে না, তাই যেটা আছে তোমাদের সেটাই ব্যবহার করতে হবে। তাই এগুলো একটু নিজেদের মগজের ভাষা ভাণ্ডারে বাড়িয়ে নিতে হবে, যাতে কোনো জায়গায় অসুবিধা না হয়। এরপর আমরা আসব আমাদের সম্বন্ধ তৎপুরুষ সমাসে। যে তৎপুরুষ সমাসে সম্বন্ধ বিভক্তি র, এর, দের প্রভৃতি লোপ পেয়ে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে বলা হয় সম্বন্ধ তৎপুরুষ সমাস। সম্বন্ধ কিন্তু কারক নয়, সম্বন্ধ অকারক। জানো তোমরা, সম্বন্ধ কারক নয়, সম্বন্ধ পদ, আর এই সম্বন্ধ পদ হচ্ছে যে অকারক। আর এর ট্রিক্সগুলো দেখে নাও। র, এর, দের, এইগুলো হলো সম্বন্ধ পদের বিভক্তি। এগুলো থেকে, মানে এইগুলো মনে রাখলে তাহলে তোমরা এই তৎপুরুষ সমাসটাও চিহ্নিত করতে পারবে। যেমন ধরো মানব শিশু, মানবের শিশু, এখানে এর রয়েছে, যেটা সমাসবদ্ধ পদে লুপ্ত হয়ে গেছে। আবার ধরো দেশ সেবক, দেশের সেবক, এখানেও এর বিভক্তি রয়েছে, যেটা সমাসবদ্ধ পদে লুপ্ত হয়ে গেছে। হলো, এবারে চলে আসো এখানে। এছাড়াও সম্বন্ধ তৎপুরুষের টুকিটাকি আলোচনা রয়েছে।
যেমন শ্রেষ্ঠ থেকে রাজা, শ্রেষ্ঠ অর্থে রাজা পদটি ব্যাসবাক্যের শেষের দিকে বসে। যেমন মানে যেখানে রাজাকে শ্রেষ্ঠ দেখানো হচ্ছে সেখানে রাজা কিন্তু শেষে চলে যায়। কোথায় চলে এলাম, দাঁড়িয়ে যাও একটু তোমরা। হ্যাঁ, মানে রাজা যেখানেই শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ অর্থে যেখানে রাজা শব্দটি ব্যবহার, মানে রাজা পদটি ব্যবহার হচ্ছে, সেখানে কি হবে বলো তো? সেখানে রাজা শব্দটা শেষের দিকে চলে আসবে। যেমন পথের রাজা, রাজপথ, এইগুলো। ধর্মের রাজা, রাজধর্ম, এইগুলো রয়েছে। ব্যতিক্রম, মিস্ত্রিদের রাজা, মিস্ত্রি রাজ নয়, রাজমিস্ত্রি ওটা হলো। মাঝ ও পূর্ব পদটিও একইভাবে ব্যবহৃত হয়। রাত্রি পূর্ব, পূর্ব রাত্রি, মানে আগে পরে হয়ে গেছে। এবার এখানে দেখো রাত্রির মধ্য, মধ্যরাত্রি। আবার ধরো অপর পূর্ব, অপরাহ্ন। বুঝলে? মানে মাঝ ও পূর্ব, এই যে দুটো পদ, মানে মাঝ, ময়াকার ঝ, মাঝ ও পূর্ব, এই যে দুটো পদ, এই দুটো পদও একইভাবে ব্যবহৃত হয় ওই রাজার মতো করে, মানে এগুলো পরে চলে আসে। দাস শব্দ পরে থাকলে কালী, দেবী, চণ্ডী, ষষ্ঠী প্রভৃতি স্ত্রীবাচক শব্দের অন্তাইকার, হ্রস্বইকার এবং দীর্ঘইকার হয়। যেমন ধরো কালীর দাস, কালিদাস, দেবীর দাস, দেবীদাস, ষষ্ঠীর দাস, ষষ্ঠীদাস, মানে এই ধরনের তোমার নামগুলো শুনে থাকবে। বুঝলে? আরও একটা পয়েন্ট রয়েছে, শিশু, শাবক, ডিম্ব, দুগ্ধ প্রভৃতি শব্দ পরপদ হলে কয়েকটি জাতিবাচক শব্দের স্ত্রীলিঙ্গের স্থানে পুল্লিঙ্গ হয়। যেমন ধরো ছাগির দুগ্ধ, ছাগ দুগ্ধ। ছাগ মানে পুরুষ ছাগল কিন্তু দুগ্ধ দেয় না, ছাগই দেয়, মানে মানে যেটাকে বলা হয় পাঁঠি, মানে স্ত্রীলিঙ্গের ছাগল, সে হচ্ছে দুগ্ধ নিঃসৃত করে। কিন্তু যখন সেটা সমাসবদ্ধ পদ রূপ ধারণ করছে সেটা হয়ে যাচ্ছে ছাগ দুগ্ধ। তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে তোমরা পড়েছ ছাগ দুগ্ধে করি মেলা, একটা জায়গায় ছিল, তোমাদের হয়তো মনে পড়ছে না, একটু মনে করে দেখো, ছাগ দুগ্ধে করি মেলা ছিল তো, সেই ছাগ দুগ্ধ। আবার হংসীর ডিম, হংস ডিম, হংসীর তো ডিম, ডিমটা হংসীর, হংসর নয়, কিন্তু সমাসবদ্ধ পদে সেখানে পুরুষ লিঙ্গ মানে হংস প্রাধান্য পাচ্ছে, এটাই বলছে। হস্তিনীর শাবক, মানে শাবকটাকে প্রসব করছে কে? হস্তিনী, কিন্তু হস্তি শাবক হয়ে যাচ্ছে সেটা। তারপরে গঠন ও অর্থ অনুসারে তৎপুরুষ সমাসের ভাগ। উপপদ তৎপুরুষ সমাস, না তৎপুরুষ সমাস, ব্যাপ্তি তৎপুরুষ সমাস, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। প্রথমেই উপপদ তৎপুরুষ সমাসে এসো। এই সমাসটি আলোচনাকালে আমাদের কয়েকটি বিষয় নিয়ে অবহিতি হওয়া দরকার, যেগুলি হলো উপপদ, কৃদন্ত পদ, প্রত্যয় ইত্যাদি। ধাতুর উত্তর যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে শব্দ তৈরি করে তাকে কৃত প্রত্যয় বলে। কৃত প্রত্যয় যুক্ত পদকে কৃদন্ত পদ বলে। আর যে সমাসবদ্ধ পদের পর কৃদন্ত বা কৃত প্রত্যয় যুক্ত তারই পূর্বপদকে উপপদ বলে।
আর উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস তাকেই বলা হয় তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। যেমন ইন্দ্রজিৎ মানে ইন্দ্রকে জয় করেছে যে। আরও উদাহরণ, দ্বার রক্ষী দ্বারকে রক্ষা করে যে। মানে এখানে কোনো নাম তোমরা পাবে, মানে কোনো নাম বা পদের কথা তোমরা পাবে, বুঝতে পারলে? আর কোনো কাজ বোঝাবে তার মধ্যে। এরপরে তোমরা পাবে বহুব্রীহি সমাস, সেখানেও নাম বা পদ এগুলো হয় কিন্তু সেখানে কাজ বোঝায় না, আর উপপদে এখানে কাজ বললে কিছু উক্ত থাকবে। যেমন ধরো গণিতজ্ঞ, গণিত জানেন যিনি, জানাটা একটা কাজ। আমি তোমাদের একদম সহজ করেই বোঝাচ্ছি, এইরকমভাবে মনে রাখলে এই যে উপপদ এগুলো তোমরা জানলে যে কি এটা, এগুলো বোঝার জন্য জানলে, কিন্তু একদম সহজে সমাজটাকে ধরার জন্য আমি তোমাদের এইরকম বোঝাচ্ছি। যেমন গণিতজ্ঞ, গণিত জানেন যিনি। বহুব্রীহি সমাসে কি হবে? বহুব্রীহি সমাসে গিয়ে তোমরা দেখবে সেখানেও নাম বা এরকম পদ রয়েছে, কিন্তু সেখানে মানে ব্যাস বাক্যের মধ্যে কোনো কাজ বোঝাচ্ছে না। আর উপপদ তৎপুরুষ আর বহুব্রীহির মধ্যে এটাই পার্থক্য যে উপপদ তৎপুরুষে যে ব্যাস বাক্য সেখানে কোনো একটা কাজকে উল্লেখ করা হবে। আবার ধরো শাস্ত্রজ্ঞ, শাস্ত্র জানেন যিনি। বুঝলে? তাহলে এটাও আমি তোমাদের একদম সহজ করে, যতটা সহজ করে বোঝানো যায় সেই রকমভাবে সহজ করে বোঝালাম। এবার হচ্ছে না তৎপুরুষ সমাস। না অব্যয়কে পূর্বপদ করে উত্তর পদের বিশেষ বা বিশেষণের সঙ্গে যে সমাস হয় তাকে পর পদের অর্থ প্রধান থাকে তাকে না তৎপুরুষ সমাস বা নং তৎপুরুষ সমাস বলে। কি জিনিসটা? নং অব্যয় মানে না অব্যয় পূর্বপদ করে, মানে পূর্বপদটা হবে না অব্যয়, উত্তর পদ মানে পরপদ বিশেষ্য বা বিশেষণের সঙ্গে যে সমাস হয় তাকে না তৎপুরুষ সমাস বলে। সংজ্ঞাটা তোমরা তোমাদের পাঠ্য বই থেকেই মুখস্থ করে নেবে আর বুঝেও নেবে ওখান থেকে, তোমরা শুধু এখান থেকে সংজ্ঞাটাই বুঝে নাও, মানে সংজ্ঞাটা বুঝে নাও, এখানে বুঝে নাও। আর ব্যবহারিক প্রয়োগ তোমরা তো পরীক্ষার খাতায় করবে, আর নিজে থেকে আশ্বস্ত করার জন্য নিজের পাঠ্যপুস্তক ব্যবহার করো। উদাহরণস্বরূপ ব্রাহ্মণ নয় অব্রাহ্মণ, এই যে নয় মানে সে না, মানে যে তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে দেখবে এরকম না আসছে সেটাই তোমরা ভেবে নেবে নং তৎপুরুষ সমাস। একদম সহজভাবে বুঝিয়ে দিলাম, তাহলে বুঝে গেলে যে কোনগুলো না তৎপুরুষ সমাস বা নং তৎপুরুষ সমাস হিসেবে আমরা চিহ্নিত করব। এখানে আর ভিতরে কিছু নেই, তাহলে চলে আসো ব্যাপ্তি তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসে স্থান ও কালের বিস্তর বোঝায় ও পূর্বপদের ব্যাপ্তার্থক শব্দটি লোপ পায় তাকে ব্যাপ্তি তৎপুরুষ সমাস বলে। যেমন নিত্যকালব্যাপী সুখ, নিত্য সুখ। এখানে ব্যাপী মানে এই যে ব্যাপী সব মানে ব্যাপী পদটা এখানে সমাসবদ্ধ, এখানে ব্যাপী পদটা সমসমান পদগুলির মধ্যে একটা হবে, মানে ব্যাস বাক্যের মধ্যে ব্যাপী বা বিস্তর পদ দুটি থাকবে। যেমন ধরো বিশ্বযুদ্ধ, বিশ্বব্যাপী যুদ্ধ, এইগুলো আর কি। মানে তোমরা বুঝতে পারবে যে তৎপুরুষ, তোমরা প্রথম এটা চিহ্নিত করবে যে এটা তৎপুরুষ সমাস কিনা, তারপর যদি কোনো কিছু মানে ব্যাপ্তি বোঝায়, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে বিশ্বযুদ্ধ, বিশ্বব্যাপী যুদ্ধ, সেই ক্ষেত্রে তোমরা একদম চোখ বুঝেই তো বুঝে যাবে যে এটা ব্যাপ্তি তৎপুরুষ হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের এই যে
এই যে শেষের এই যে মানে এই যে চারটা ভাগ রয়েছে, গঠন ও অর্থ অনুসারে তৎপুরুষ সমাস, এগুলো হচ্ছে হিউজ প্র্যাকটিসের মাধ্যমে তোমরা বুঝতে পারবে। এগুলো এইরকমভাবে বুঝিয়ে হবে না, এগুলো তোমরা বুঝে নিতে পারো, কিন্তু এগুলোকে পরীক্ষার খাতায় চিহ্নিত করা বা ব্যবহারিক প্রয়োগে ব্যবহার করতে গেলে এগুলো তোমাদের হিউজ প্র্যাকটিস করতে হবে। এর জন্য তোমাদের কি করতে হবে, যে তোমরা দু তিনটা প্রথমে তোমাদের পাঠ্যপুস্তক থেকে বা তোমাদের যে ব্যাকরণ বই রয়েছে সেখান থেকে পড়ে নিলে, তারপরে মানে এখান থেকে দুটো ওখান থেকে দুটো নিয়ে খাতায় প্র্যাকটিস করবে, বা বন্ধুদের ধরতে দিতে পারো, সে তোমাকে মানে বন্ধুদের মধ্যে এরকম ব্যাকরণ নিয়ে তোমরা আলোচনা করতে পারো, তাহলে তোমাদের আশ্বস্ত হতে আরও সুবিধা হবে। নিজেদের মধ্যেই ব্যাকরণ নিয়ে আলোচনা হলে ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ আরও বেড়ে যায়। এবার হচ্ছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসের পূর্বপদটি ক্রিয়া বিশেষণ পদ থেকে থাকে এবং ব্যাস বাক্যে ভাবে রূপে প্রভৃতি ব্যবহৃত হয়, এবং সমাসবদ্ধ পদ যখন সৃষ্টি হয় সেগুলো লোপ পেয়ে যায়, তাকে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস বলে। যেমন দৃঢ়ভাবে বন্ধন, দৃঢ় বন্ধন, বুঝলে? দৃঢ়ভাবে, এই যে ভাবে ও রূপে এই দুটো পদ থাকলেই ব্যাস বাক্যে তোমরা ভেবে নিবে কি না এটা ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। আবার রূপের আমরা যদি উদাহরণ দিই, তাহলে নিম রূপে রাজি, নিম রাজি। বুঝতে পারলে? তাহলে আমাদের ক্লাস কিন্তু আজকে এতটাই। যা বুঝতে পারলে না কমেন্টেই জিজ্ঞাসা করো, আমি উত্তর দিয়ে দেব। আর না, আর তো কিছু বাকি রইল না, সবটাই পড়িয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এরপর তোমাদের এই ব্যাকরণ না শুধু কবিতা বা গল্পের মতো বুঝে গেলে হবে না, এখানে হচ্ছে তোমাদের হিউজ প্র্যাকটিস করতে হবে, ব্যবহারিক প্রয়োগ করতে হবে অনেক বেশি, তাহলেই এর দক্ষতা বজায় থাকবে। মানে তোমরা ধরো খুব বেশি ব্যাকরণ শিখে গেলে, এক মাসে তোমরা পুরো ব্যাকরণের সিলেবাস শেষ করে দিলে, আর একদম মাধ্যমিকের আগের মাস পর্যন্ত আর প্র্যাকটিস করছো না, তাহলে কোনো লাভ হবে না। বা পরীক্ষার আগের দিন শুধু ব্যাকরণ নিয়ে বসলে, তাও কোনো লাভ হবে না। যারা সারা বছর ব্যাকরণ পড়ছো না, আমি বলবো তোমরা আর ব্যাকরণ পড়ার দরকার নেই, ছেড়ে দাও, টেক্সট পড়ো, ওটা থেকেই নাম্বার তোলো। ব্যাকরণটা একদম ধারাবাহিকতাভাবে নিয়ে আসতে হবে, ধারাবাহিকভাবে পড়তে হবে, তাহলেই ব্যাকরণটা করা সম্ভব। আর হিউজ প্র্যাকটিস তো করতেই হবে একদম, ওটার কোনো বিকল্প তো নেই। আর তোমাদের যাদের আরও বেশি করে শেখার ইচ্ছা, তারা তোমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, মানে প্রশ্নবিচিত্রা রয়েছে তোমাদের, সেখান থেকে বেছে বেছে সমাসের প্রশ্নগুলো করো, ওইটা হবে আরও ভালো হবে। বিভিন্ন ধরনের প্রশ্নের বই ধরে ধরে আলোচনা করো নিজেদের মধ্যে মানে কি নিজেদের মধ্যে মানে আলোচনা করলে মানে সবাই মিলে একটা সমাসের উত্তর খুঁজছো, ওটা হচ্ছে না, ওটা হবে না। মানে আবার তোমরা টার্গেট নিতে পারো যে একটা সেট ধরে, মানে যাদের একেবারে সিলেবাস কমপ্লিট তারা একটা সেট ধরে পরীক্ষাও দিতে পারো একদিনে, মক টেস্টের মতো করে নিজেই দাও, কেন বিভিন্ন সংস্থাকে টাকা দিয়ে তোমরা পরীক্ষা দেবে, নিজেরাই দাও বাড়িতে। আর সমস্ত দিকটা আগে বুঝে নেবে, তারপরে ওই রকমভাবে নিজে থেকে মানে করার চেষ্টা করবে। আর যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো হবে তোমাদের ব্যাকরণ। তো আজ এতটাই, বাই।